আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার বিকেলে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। সেনা সদর বলছে, ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর সহ চাকরিরত ১৫ জন। ৮ অক্টোবরের পরই ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে একজন অবৈধভাবে ছুটিতে গেছেন বলে জানায় সেনা সদর। বলেন, সব বন্দরে তার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি। ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং। লিগেল সাইড তো লিগেল মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণোদিত হয়ে আমরা প্রথমে বলে নিয়েছি, বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই ৮ তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে ৯ তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। হেফাজতে যারা আছেন তাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে, ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগত প্রক্রিয়াতেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন টাচ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছে, এখনও যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, তাই তো? গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে, সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে। বাহিনী জানায়, যারা গুম হয়েছেন তাদের এবং পরিবারের প্রতি সবসময় দোয়া এবং সহানুভূতি থাকবে সেনাবাহিনীর। এবং এটা আমাদের যেরকম দায়িত্ব, এটা কিন্তু সকলের দায়িত্ব। সাজিদ সরকার, ৭১, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ই অক্টোবরের পরিবর্তে ২ দিন পিছিয়ে ১৭ই অক্টোবর শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণ যেন অংশ নিতে পারে সে লক্ষ্যেই অনুষ্ঠানটি ১৭ই অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশন জানিয়েছিল ১৫ই অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী সকল দলই স্বাক্ষর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ৭১কে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলেই জুলাই সনদ প্রস্তুত করেছে। তবে সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারের নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আছে গোপনীয়তা। সনদ স্বাক্ষরের পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টা ইটালি থেকে ফিরে সনদ স্বাক্ষরে যোগ দেবেন বলে জানান শফিকুল আলম। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে কয়েক দফায় ৩০টির বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে অনেক বিষয়ে একমত হলেও এখনও গুরুত্বপূর্ণ ৩টি বিষয়ে এক হতে পারেনি দলগুলো। যেমন গণভোটের বিষয়ে তারা একমত হলেও কবে হবে তা নিয়ে ভিন্নতা আছে নিজেদের মধ্যে। একমত হতে পারেনি নোট অফ ডিসেন্ট সমন্বয় এবং জুলাই সনদ কার্যকরের উপায় নিয়ে। তাই এই ৩টি বিষয় অন্তর্বর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এসব বিষয়ে সুপারিশ করবে কমিশন। আগামী 2 দিনের মধ্যে আলোচনা করে কমিশনের সুপারিশ এবং অমীমাংসিত এসব মৌলিক সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নিচ্ছেন, এই বিষয়টা নিয়ে এখনই
কোনো কথা বলতে চাচ্ছি না, বিকজ আগে অনুষ্ঠানটা হোক, তারপরে এই পুরো বিষয়ে আমাদের মাননীয় অ্যাডভাইজাররা বা চিফ অ্যাডভাইজার অফিস এটা নিয়ে কথা বলবে, এর আগে না। সরকার গোপনীয়তা রক্ষা করলেও সকল দল জুলাই সনদে স্বাক্ষর করবে। প্রেস সচিব বলেন, আগে বিদেশিদের এনেও সংলাপ সফল হতো না, আর এবার দেশের রাজনীতিবিদরা নিজেরাই সব সমস্যার সমাধান করেছেন। সবগুলো দলই স্বাক্ষর করবে, সবগুলো দলই গত 6-7 মাস একটানা তারা ডায়ালগ করেছেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে, এবং তারাই তো এই জায়গাটায় এসছেন, তারাই এই এখন সাইনিংয়ের জায়গায় এসছেন। তারা আমরা কনসেনসাস কমিশন যেমনটা বলছে সবাই স্বাক্ষর করবে। বাংলাদেশে তো এইরকম আগে যখনই দূরত্ব তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তখন আমাদের দেখেছে যে আমরা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারকে আনতে হয়েছে, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলকে আনতে হয়েছে, হ্যাঁ, নিনিয়ানি স্টিফেনসন আসছেন, তারপরে হচ্ছে যে ইউএনের থেকে তাদের সিনিয়র অফিসিয়ালদেরকে আনতে হয়েছে, তারাঙ্কো আপনার মনে আছে। তো এরা এসে তো এই তাদের সাথে দূরত্ব মিটিয়েছেন। এবার দেখেন কোনো বিদেশের থেকে কেউ আসেনি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশন সরকারি সব সংস্থার সাথে সমন্বয় করে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। শাসনতান্ত্রিক জটিলতা সবসময় তৈরি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছে এমন অভিযোগ এনে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চলছে। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপি যখন কঠিন সংকটে, নেতৃত্ব বিভাজনের আশঙ্কায়, ঠিক সেই সময় সাহসী কণ্ঠে দলে ঐক্যের বার্তা দিয়েছিলেন আসম হান্নান শাহ। তার মৃত্যুর নবম বার্ষিকীতে এই স্মরণসভা। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এই স্মরণসভার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহযোদ্ধার স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান সময়ে হান্নান শাহর শূন্যতাও উঠে আসে মির্জা ফখরুলের বক্তব্যে। অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে। সমসাময়িক ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, জনগণের পক্ষে কথা বলার কেউ নেই, দেশ চালাচ্ছেন আমলারা। সমালোচনা করেন কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কথা বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নিয়েও। আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোনো দেশে এটা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতি হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ফিরে আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকারও তাগিদ দেন বিএনপি মহাসচিব। শফিকুল হক, ৭১, কাপাসিয়া, গাজীপুর।
রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বিকেল 3:40 কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। জাপার কর্মী সমাবেশে হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে, সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন। বর্তমান সরকার ইতিমধ্যেই এনসিপির সরকার। বর্তমান সরকার ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনিক কাঠামোতে জামাতের এবং বিএনপির অসংখ্য লোককে নিয়োগ দিয়েছে, এবং এটা একজন উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা 20টা নিয়োগ দিলে 13টা নিয়োগ দিতাম বিএনপির, 7টা দিতাম জামাতের। এটা তো নিজেই বলেছেন। আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন, রাস্তার উপরে কোনো কিছু যেন না হয়। এর মধ্যে ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। তো আমাদের যেটা হয়েছে ওই যে প্যানিক সৃষ্টি করার জন্য বা যেটা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেড মারি, ওই সাউন্ড গ্রেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিগত সরকারের সময়ের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের জন্যই বরং জনগণেরই সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শুধুমাত্র মানবাধিকার রক্ষা নয়, পরিবেশ সুরক্ষার মতো বিষয়েও কাজ করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় আলোচনা সভায় অংশ নেন আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ সমাজের বিশিষ্ট নাগরিকেরা। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জনগণের সেফ এক্সিট প্রয়োজন বলে জানান আইন উপদেষ্টা। আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। কাজে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের, আইনজীবীদের, অ্যাটর্নি জেনারেল বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। প্লিজ ডু নট only protect the human rights defenders. Please also protect the environmental human rights defenders, because the UN has a separate arrangement to deal with environmental human rights defenders. বিগত সরকারের সময় বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত সবকিছুই অকার্যকর ছিল বলে জানান গণপূর্ত উপদেষ্টা। যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বাংলাদেশে একটা সত্যিকারের মানবাধিকার কমিশন গড়ে উঠবে, যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, পরিবেশ উপদেষ্টা বললেন, এই জিনিসগুলোকে আমাদের ধারণ করতে হবে এই নতুন ড্রাফটে। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অনেক দূর এগিয়েছে। পরবর্তী সরকার এসে বাকি কাজ করবে বলেও জানান আলোচকরা। মানবাধিকার লঙ্ঘন। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা।
তাই নিরাপদ নির্বাচন করার জন্য সব ক্ষমতা দেয়া হচ্ছে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের। শনিবার চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের 3 দিনের কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কর্মকর্তাদের দেয়া ক্ষমতা ব্যবহার না করলে সেটা অপরাধ হিসেবে দেখা হবে। প্রথম দিনের কর্মসূচিতে ছিল নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। আছে নিরাপত্তা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শনিবার সকালে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় নির্বাচনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ভোটের দিন ভোট গ্রহণ বা গণনা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে ভোট বন্ধের সকল ক্ষমতা প্রিসাইডিং অফিসারের থাকবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা দিয়ে নির্বাচন কর্মকর্তাদের দেয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, এই ক্ষমতা ব্যবহার না করলে সেটি অপরাধ বলে ধরা হবে। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখানোর ঘোষণা দেন তিনি। আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ। ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে, সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। কর্মশালায় 70 জন নির্বাচন কর্মকর্তা অংশ নেন। রোববার নগরীর সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন সিইসি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। আটকের পর 2 ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল, ঘুমোতে দিত লোহার বিছানায়, সাথে মানসিক নির্যাতন করত ইসরায়েলি বাহিনী। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বারবার মাটিতে ফেলে দিয়েছিল সেনারা। গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগ ঘন মুহূর্তের। গাজা ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ইসরায়েল বাহিনীর হাত থেকে গাজাকে মুক্ত করার অঙ্গীকারে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নৌবহর আটক করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর কিছুদিন কারাগারে থেকে অবশেষে মুক্ত হয়ে শনিবার সকালে দেশে ফেরেন তিনি। বিকেলে পান্থপথে দৃক গ্যালারিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহীদুল আলম জানান, আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন। গাজায় পৌঁছার আগেই নৌবহরে ইসরায়েলি বাহিনী আক্রমণ করে। তিনি আটকের আগেই মোবাইল ফোন, ল্যাপটপ ফেলে দেন সমুদ্রে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোস ছিল। যখন নামলো আমি গুনেছি 39 পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট, লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হসিমের উপরে ওই লেজার পড়ছে। তিনি আরও জানান, অপহরণের পর ইসরায়েলি বাহিনী তাদের তীরে নিয়ে নির্যাতন চালায়। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার। আমরা লোহার বিছানায় ঘুমাতাম, আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা। অসম্মান করে বাংলাদেশি পাসপোর্টের এর প্রতিবাদ স্বরূপ তারা করেন কারাগারে অনশন। এই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে গেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে। হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকা রাখার তীব্র নিন্দা জানান শহীদুল আলম। প্যালেস্টাইন মুক্ত করতে
করতে আন্তর্জাতিক অঙ্গনেও আরও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই মানবাধিকার কর্মী। কোনো মেইনস্ট্রিম মিডিয়া থেকে এখানে যায়নি। সৈকত সাদিক, ৭১, ঢাকা। মানসিক প্রশান্তির অনুষঙ্গ হিসেবে বাসাবাড়িতে ক্রমে জনপ্রিয় হচ্ছে অ্যাকুয়ারিয়াম। রং বেরঙের মাছ পেলে পেলে শিশুরাও সময় পার করতে পারছে এমন নানা জাত আর রঙের মাছের মেলা বসেছিল রাজধানীর আজিমপুরে। ৩ দিন ব্যাপী এই মেলায় ছিল ক্রেতাদের ঢল। ৫০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ছিল এক একটি মাছের দাম। ভাস্কর ভাতুরীর প্রতিবেদন। রঙিন আলোতে স্বচ্ছ পানির আবহে প্রাণবন্ত ছোটাছুটি। এমন ছোট্ট কাচের জগৎ শুধু বিনোদন নয়, প্রশান্তির এক অনন্য আশ্রয়। প্রকৃতির বৈচিত্র্যকে ছোট্ট কাচের বাক্সে ধরে রাখার এই শিল্পই হলো অ্যাকুয়ারিয়াম। যত্ন আর ভালোবাসা থাকলে এই জগৎ হতে পারে মানসিক প্রশান্তির কারণ। নানা রঙের, নানা আকৃতির মাছ, কেউ ধীরে চলে, কেউ বা চঞ্চল, কারো আচরণ রাজকীয়। কাচের জগৎটাই যেন পৃথিবীর এক অনন্য প্রতিচ্ছবি। রাজধানীর আজিমপুরে এমনই রং বেরঙের অ্যাকুয়ারিয়াম মাছের মেলা বসেছিল। 3 দিনের এই মেলাতে গোল্ডফিশ, গাপ্পি, অ্যাঞ্জেল, ডিসকাস, চিকলিট কিংবা ব্লু চিকলিট সহ নানা জাতের মাছ নিজেদের সজীবতা ছড়িয়েছে। এই আয়োজনে শিশুদের অংশগ্রহণই ছিল বেশি। কেউ এসেছিল মাছ কিনতে, কারো আগ্রহ মাছের রঙে। দেশীয় দেখতে গেলে অনেক মাছই আছে, বাট আমার বিদেশি মাছগুলো ভালো লাগে, যেমন বিদেশি ড্রাগন গাপ্পিগুলা, আরটিপি এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক ধরনের মাছ, মলি, বেলুন মলি, এরকম আছে। আমরা মাছের দিকেও কেয়ার করি, ওদের পানি বদলাই দেই, অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করি, এইসব। এখন কি মাছ কিনলে? এখন এগুলা নাম জানি না। ওরা এরকম করলে না, ওরা আবার পিছনে চলে যায়। যখন লেজটা নাড়ায় তখন আমি বুঝতে পারি যে ওর খিদা লেগেছে, তখন আমি খাবার দিই, তখন সুন্দর মতন খেয়ে ফিনিশ করে দেয়। বিক্রেতারা বলছেন দেশের বাজারে পিস হিসেবে 10 টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে। মাছ কেনার পর তার যত্নের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান তারা। এই পাশে হচ্ছে ব্লু মেটাল, এগুলো পার পেয়ার হচ্ছে ১৫০ টাকা করে। তারপর যদি এইদিকে আসি আমরা, এটা হচ্ছে গ্রিন ড্রাগন গাপ্পি, এটার পেয়ারও ১৫০ টাকা করে। আমরা যেরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেলে খাপ খাওয়াতে টাইম লাগে, ওদেরও খাপ খাইতে টাইম লাগে। সো এই জন্য কিছু কিছু মেডিসিন আছে ইউজ করা যায়, বাট এটার ঘরোয়া পদ্ধতিও আছে। আলহামদুলিল্লাহ মেলা আমাদের প্রায় ৫৫টা প্লাস স্টল আছে। যদিও চাহিদা অনেক বেশি ছিল, কারণ এই সেক্টরটাতে এখন দিন দিন উদ্যোক্তা অনেক বেশি বাড়ছে, এবং আলহামদুলিল্লাহ রেসপন্স আমাদের ভাবনার থেকেও অনেক বেশি পেয়েছি। অ্যাকুয়ারিয়ামের ভেতর জীবন্ত প্রাণীর এমন নড়াচড়া মানুষের প্রশান্তির অন্যতম অনুষঙ্গ। তাই এর ব্যবহার ক্রমেই বাড়বে বলে আশা বিক্রেতাদের। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো নগরবাসী চলাচল করছেন খিলক্ষেতের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ দিয়ে। নগরবাসী দুর্ভোগ চরমে উঠলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। দ্রুত ফুটওভার ব্রিজটি মেরামত সহ আরও একটি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন খিলক্ষেত ও নিকুঞ্জের সর্বস্তরের জনগণ। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। এই ফুটওভার ব্রিজটি খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে ব্রিজটি। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের সামনের ব্রিজটি দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ সহ প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। বাচ্চাদেরকে নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছি, আমাদের বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ইভেন বেশ কিছু জায়গায় ভাঙা, তো যার কারণে আসা যাওয়াতে খুবই প্রবলেম হচ্ছে। দীর্ঘদিন যাবত ধরে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেকদিন ধরে এটা ভাঙা, তো এটা কোনো কর্তৃপক্ষ এখানে কোনো ব্যবস্থা নিতেছে না, কারণ আমরা প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার হইতে হয়। কারণ হচ্ছে এটা দিয়ে ছাড়া তো আমাদের কোনো বিকল্প পথ নাই। গোড়াগুলা এগুলা বেঁকে গেছে এবং খুবই নড়বড়ে অবস্থা, উপরে উঠলে এটা কাঁপাকাঁপি করে। সেই দাবি জানাতেই এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার জানিয়েও ব্রিজটা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দ্রুত সংস্কার নয়, শুধু এখানে নতুন একটা ব্রিজ করা দরকার। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে অতি দ্রুত
আমাদের এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করার জন্য আমাদের সন্তানরা এদিক থেকে ওইদিকে পারাপার হয়, স্কুল কলেজে যাইতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটার পরিণতি ভালো হবে না। 1 মাসের মধ্যে কাজ ধরবেন ভালো কথা, এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে? অনতিবিলম্বে এই ব্রিজটির জায়গায় একটি নতুন নিরাপদ ব্রিজ তৈরি করে আমাদেরকে নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক। তারা বলেন দ্রুত বৃষ্টি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সাহিত্যিক ও এমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৃষ্টি উপেক্ষা করে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সাহিত্য ও শিক্ষা অঙ্গনের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে গতকাল শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমালেন ২১ পদকপ্রাপ্ত সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে। এ সময় পুরনো দিনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকে। তারা বলেন, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম পৃথিবী থেকে বিদায় নিলেও কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। এবং ইংরেজি সাহিত্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র জাতির কল্যাণে উনি অনেক কিছু রেখে গেছেন। আমরা স্যারের বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সবাই প্রফেসর হয় কিন্তু সবাই এত প্রফেসর না। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন প্রফেসর। পরে বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানেও তাকে শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। গতবার ব্রিটিশ কাউন্সিলে আসলাম, সেখানে আমার হাত ধরে স্যার কেমন করে যে আমাদের নামগুলি মনে রাখতে, আসলে স্যারের কথা বলে শেষ করা যায় না। অনেক নম্রতা, ভদ্রতা তার ভিতরে থাকে, তো এটার প্রকৃত উদাহরণ আমাদের এসএমআই স্যার। স্যার এতটা আপডেটেড ছিলেন, তার ক্লাসে আমাদের কখনো মনেই হয় না যে স্যারের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে বা এরকম কিছু। শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছাড়াও মঞ্জুরুল ইসলামকে শেষবারের মতো দেখতে ও তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা। আমি আজকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে স্মরণ করব। স্যারের সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল, কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম, অল্প কথা হতো, কিন্তু উনি প্রচণ্ড নির্লোভ ছিলেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ওই জাহানে তিনি খুব ভালো থাকেন যেমন পৃথিবীতে ছিলেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রায়হান কবির, ৭১, ঢাকা।